ওদের মিউট করে দিও। চলবে না না, এটা থাকলে চলবে। নর্মাল টাইম দাও, আগের টাইম দাও। হ্যাঁ না নর্মাল। সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও তো ভয়েস ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও যে ভয়েস ঠিকঠাক আছে কিনা। ওকে, তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে চলতরিতের 14তম ক্লাসে। তোমাদের সাথে অনেক দিন পর দেখা হইলো। এর মাঝে আসলে নতুন একটা সূর্যোদয় হয়ে গেছে। তোমাদের সাথে এই সংগ্রামের আগে আমরা ক্লাস নিয়েছিলাম, তার পরবর্তীতে দীর্ঘ একটা বিরতি, এবং বিরতির পরে আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। তো প্রথমেই স্মরণ করছি আমাদের এই দ্বিতীয় যে সংগ্রাম, দ্বিতীয় যে অর্জন, এই স্বাধীন বাংলাদেশে যারা শহীদ তাদেরকে, তারা পরপারে ভালো থাকুক এবং তাদের পরিবার যেন শোক কাটা ওঠার একটা ক্ষমতা অর্জন করে, এই জন্য আর কি প্রার্থনা করছি। আর আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো চলো আজকে আমরা চলতরিতের 14তম ক্লাস করব। আমরা এই অধ্যায়ের একেবারে শেষের দিকে ছিলাম। তো আজকে আমরা শেষের দিকের একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বিদ্যুৎ বিলের হিসাব। বিদ্যুৎ বিলের হিসাব এবং জুলের তাপীয় ক্রিয়া, অর্থাৎ তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া বা জুলের তাপীয় ক্রিয়ার যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। অনেকেই যুক্ত হয়ে গেছো। একজন বলছে সঞ্জয় দাদা কি আর থাকবে না? থাকবে, সঞ্জয় দাদা তার নিজের কোর্সগুলোতেও থাকবে, ইভেন সঞ্জয় দাদা ইঞ্জিনিয়ারিং ব্যাচেও থাকবে, কোনো সমস্যা নেই, সঞ্জয় দাদা থাকবে, সমস্যা নেই। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। অনেকদিন পর তোমাদের পড়াবো, অনেকদিন বোর্ড থেকে বা কলম থেকে দূরে ছিলাম। ঠিক আছে, লেখাটাকে প্রায় ভুলেই গেছি বলতে আরো। তো চলো শুরু করি। তাহলে আমরা আগে একটু লিখে নিই যে বিদ্যুৎ বিল হিসাব, হেডিংটা লিখে নাও, বিদ্যুৎ বিল হিসাব। দেখো, বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে আমরা দৈনন্দিন অনেক ক্ষেত্রে বিদ্যুৎ শক্তিকে ব্যবহার করে থাকি আর কি। তো যেমন ধরো যে এই যে ইলেকট্রিসিটির একটা বেশ উল্লেখযোগ্য ব্যবহার আমরা বাসা বাড়িতে করি, যেমন বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক ফ্যান, এসি, রেফ্রিজারেটর, তারপরে হিটার, এরকম বহুত কাজে আসলে ইলেকট্রিসিটি ব্যবহার করা। ইলেকট্রিসিটি ছাড়া আসলে আমরা আমাদের বর্তমান জীবন আসলে কল্পনাই করতে পারি না। এই যে তোমাদের আমরা ক্লাস নিচ্ছি, তো তার কিন্তু মাধ্যম হিসাবে বা পাওয়ার যেটা আমরা মানে এখানে ব্যবহার করতেছি, সেটা কিন্তু ইলেকট্রিক পাওয়ার বা ইলেকট্রিসিটি আমরা আসলে ব্যবহার করতেছি। তো সেই ইলেকট্রিসিটি, এটা আমরা ব্যবহার করি শক্তি, এই ইলেকট্রিক শক্তি বা তড়িৎ শক্তি, এটা আমরা যে ব্যবহার করি, এই শক্তি ব্যবহার করলে বা খরচ করলে এর তো একটা বিল সরকারকে দেওয়া লাগে। আমাদের সরকার কি, আমাদের সরকার যে আমাদের এই যে ইলেকট্রিসিটি সাপ্লাই দেয়, তো তার ভিত্তিতে আমাদের একটা বিল দেওয়া লাগে। আমরা যে ইলেকট্রিসিটি ব্যবহার করতেছি তার জন্য আমাদের একটা বিল পে করা লাগে। তো এই বিলটা আমরা পে করব কিভাবে, সেই হিসাব নিকাশটা আমরা কিভাবে করতে পারি সেইটা আমরা একটু দেখব। তো ধরো একটা ইলেকট্রিক সার্কিট, এইটা হচ্ছে আমাদের ধরো যে সাপ্লাই ভোল্টেজ এখান থেকে আসতেছে, এটা বাসাবাড়ি বা ব্যাটারিও হইতে পারে, ধরো একটা ব্যাটারি এরকম হইতে পারে, ধরো দেন একটা সুইচ, আর দেন এর সাথে ধরো যে আমি একটা তড়িৎ যন্ত্রপাতি ব্যবহার করতেছি। তো এটা হইতে পারে একটা বাল্ব, এই যে রোদটা, এটা হইতে পারে একটা বাল্ব, বা ফ্যান হইতে পারে, বা রেফ্রিজারেটর, যে কোনো কিছু হইতে পারে। তো এই যে রোদটা, এটা আর এখন এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, তড়িৎ প্রবাহ হচ্ছে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। এখন তড়িৎ প্রবাহিত হলে এখানে যে শক্তিটা খরচ হবে, সেই শক্তির সূত্রটা আমরা জানি, ইলেকট্রিক এনার্জির সূত্রটা আমরা জানি। ই দিয়েও লিখতে পারো বা এইচ দিয়েও লিখতে পারো বা ডাব্লিউ দিয়েও লিখতে পারো। আমরা ডাব্লিউ দিয়ে লিখছিলাম। এই যে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে পিটি, পি হচ্ছে ক্ষমতা, টি হচ্ছে টাইম, অথবা আই স্কয়ার আর টি, তারপরে ভি স্কয়ার ডিভাইডেড বাই আর ইন্টু টি, আর একটা হচ্ছে ভিআইটি, ভিআই ইন্টু টি।
তো এটা হচ্ছে তড়িৎ শক্তির সূত্র। আর যদি ক্ষমতার কথা বলি, পাওয়ার পি, তাহলে পি এর কথা বললে দেখো, পি যদি লিখি তাহলে এই টি গুলা বাদ চলে যাবে। তাহলে পি ইকুয়াল টু হবে জাস্ট আই স্কোয়ার আর, তারপর ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর এবং ভি আই। ঠিক আছে, এটা হচ্ছে ক্ষমতা এবং তড়িৎ শক্তির সূত্র। তো এখন আমরা যখন বিদ্যুৎ বিল দিব, বিদ্যুতের বিল দিব বা এই যে শক্তি খরচ করতেছি, তার জন্য তো সরকারকে আমরা পে করব। ঠিক আছে ভাইয়া, বেশি কালো দেখাচ্ছে? ফেসবুকে ক্লাস হচ্ছে না? ফেসবুকেও তো ক্লাস হচ্ছে। বেশি কালো দেখাচ্ছে? আমাকে কালো দেখাক, আমি তো এমনিই কালা। ঠিক আছে, তো এবার শোনো যে আমরা যে বিদ্যুৎ খরচ করতেছি তার যে আমরা বিলটা দিব সেটা কিভাবে দিব। দেখো, আমরা যখন কোনো কিছু কিনি তাহলে আমরা কিন্তু একটা একক হিসাব করে কিনি। যেমন মনে করো তুমি হচ্ছে চাল কিনবা, তাহলে তুমি চাল যখন কিনতে যাবা দোকানে, তখন কিন্তু চাল কেজি হিসাব করে কেনো। একটা চাল, দুইটা চাল এভাবে কিন্তু চাল কেনো না। ধরো 1 কেজি চাল বা 10 কেজি চাল বা 40 কেজি চাল, এইভাবে কিন্তু তুমি চাল কেনো। তুমি যখন ধরো কলা কেনো, তখন কলা কিন্তু ধরো হালি হিসাব করা হয়, 1 হালি কলা অথবা 2 হালি কলা অথবা পিস করে কলা হিসাব করা হয়। তো এরকম দেখো, বিভিন্ন জিনিস যখন আমরা কেনা বেচা করি তখন আমরা কিন্তু একটা একক ধরে নিয়ে কেনা বেচা করি। তো বিদ্যুৎ শক্তি যখন আমরা কেনা বেচা করব, তখন এরকম একটা একক নিয়ে আমরা হিসাব নিকাশ করব। তো সেই এককটা কি? এককটা হচ্ছে কিলো ওয়াট আওয়ার। ঠিক আছে, আমরা যে বিদ্যুৎ শক্তিটা কেনা বেচা করব বা বিদ্যুতের যে বিলটা আমরা হিসাব নিকাশ করব, সেটা হচ্ছে প্রতি কিলো ওয়াট আওয়ার। মানে 1 কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ শক্তির মূল্য এত টাকা। এখন তুমি কত কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ শক্তি তুমি খরচ করবা, তার উপর ভিত্তি করে ধরো তুমি 10 কিলোওয়াট বিদ্যুৎ শক্তি তুমি খরচ করতেছো। তো 1 কিলোওয়াটের মূল্য যদি হয় ধরো 10 টাকা, তাহলে 10 কিলোওয়াটের মূল্য কত? 100 টাকা। তো এইভাবেই আসলে কিন্তু আমরা বিদ্যুৎ বিলের হিসাব নিকাশ গুলা করে থাকি। তাহলে কোন এককে? কিলোওয়াট আওয়ার এককে। অর্থাৎ আমরা বিদ্যুৎ শক্তির হিসাবটা করি কিলোওয়াট আওয়ারে, যে তুমি কতটুকু শক্তি খরচ করতেছো। তো সেটা জুলে না, যে কত জুল, সেই জুলের হিসাবে আমরা কিন্তু বিদ্যুৎ বিলের হিসাব নিকাশ করি না, আমরা করি কিলোওয়াট আওয়ার হিসাবে। এটাও কিন্তু শক্তির একটা একক। তো সেটা কিভাবে আমি তোমাদের একটু দেখাই, যে শক্তির কিভাবে একক হচ্ছে কিলোওয়াট আওয়ার। দেখো, টি ইকুয়াল টু হচ্ছে বা ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে পিটি, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে পিটি। তো পি হচ্ছে ওয়াট, পি এর একক কি? পি এর একক হচ্ছে ওয়াট। আর টি এর একক কি? টি এর একক হচ্ছে সেকেন্ড, এসে একক। তাহলে এই যে বিদ্যুৎ শক্তির যে একক পাইলাম, বিদ্যুৎ শক্তির একক, সেটা হচ্ছে ওয়াট সেকেন্ড। বিদ্যুৎ শক্তির একক পাইলাম ওয়াট সেকেন্ড। এবার এই ওয়াট সেকেন্ড, এটাকে আমরা আরো ভাবে ভাঙতে পারি। ধরো পি কে আমরা ওয়াট রাখলাম, সেকেন্ডকে, টিটাকে সেকেন্ডে না হিসাব করে আওয়ারে হিসাব করলাম, তাহলে তখন সেটা হইলো ওয়াট আওয়ার। এইবার আসো, এই পি হচ্ছে ক্ষমতা। তো ক্ষমতার একক কি? ওয়াট। এটা কি আছে? ওয়াট। তো আমরা এই ওয়াটটাকে ওয়াট না রেখে আমি যদি কিলোওয়াট আওয়ার দিই, মানে কিলোওয়াট দিই, যে ওয়াট হয়ে যাবে কিলোওয়াট, যে আমরা ওয়াটে হিসাব করব না, আমরা পি এর হিসাবটা করব হচ্ছে কিলোওয়াটে, কিলোওয়াটে হিসাব করব। আর সময়ের হিসাব যেটা করব সেটা হচ্ছে আওয়ারে। তাহলে হয়ে গেল কিলোওয়াট আওয়ার। তো এটা কিসের একক? এটা কিন্তু শক্তিরই একক। এটা কিন্তু শক্তির একক। কিলোওয়াট আওয়ার এটা কিন্তু ক্ষমতা না, এটা হচ্ছে শক্তির একক। কোন শক্তি? তড়িৎ শক্তি বলতে পারো, তড়িৎ শক্তির একক। ঠিক কথা বুঝছো? দেখো, যেমন 1 ওয়াট বা 1 জুল, 1 জুল, 1 জুল মানে যে ডাব্লিউ ইকুয়াল টু ধরো 1 জুল, তাহলে 1 জুল মানে হচ্ছে পি ক্ষমতা, তার একক হচ্ছে ওয়াট, টি সময়, তার একক হচ্ছে সেকেন্ড। তাহলে 1 জুল মানে 1 ওয়াট সেকেন্ড। ঠিক আছে, 1 জুল মানে 1 ওয়াট সেকেন্ড। এখন 1 জুলকে দেখো আমি আরো অনেক ভাবে ভাঙতে পারি। ধরো আমি এটাকে ধরো ওয়াট আওয়ারে নিব। ধরো 1 জুলকে আমি ওয়াট আওয়ারে নিব। তাহলে ওয়াট আওয়ারে যদি নেওয়া হয়, ঠিক আছে, ওয়াট আওয়ারে যদি নেওয়া হয় তাহলে কেমন হবে ব্যাপারটা? 1 জুলকে যদি ওয়াট আওয়ারে হিসাব করি, যে পি ডাব্লিউ ইকুয়াল টু পিটি, তো আমি 1 জুলকে ওয়াট আওয়ারে হিসাব করব, তাহলে পি হবে 1 ওয়াট আর টিটা হবে টি, এইটি তো সেকেন্ড,
টি এর একক কি? টি তো সময়, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তো এটাকে আমি আওয়ারে নিব। তো এখানে দেখো 1 সেকেন্ড, এই 1 সেকেন্ডকে আমি যদি আওয়ারে নিতে চাই তাহলে 1 আওয়ার এটা ইকুয়াল টু 60 সেকেন্ড। 60 সেকেন্ড 1 আওয়ার ইকুয়াল টু 60 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড ইকুয়াল টু কত? 1/60। তাহলে 60 দিয়ে ভাগ দিব। আমার কথা বুঝতে পারছো? তাহলে তখন আমরা টিকে এখানে এই টিটাকে 60 দিয়ে ভাগ দিব। ধরো 1 আওয়ার ডিভাইডেড বাই হচ্ছে 60, এরকম আর কি। তারপরে যদি আমি এই যে ক্ষমতা, ধরো পি, এই পি কে যদি আমি কিলোওয়াটে নিতে চাই, ধরো এই পিটা তো এটা তো ওয়াটে আছে, ভালো করে বোঝো কিভাবে ইউনিটটা কনভার্ট করব আমরা। এই পিটা তো ওয়াটে আছে, ঠিক আছে, ওটা ওয়াটে আছে। তাহলে এইটা এই 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 ওয়াটটাকে যদি আমি ধরো কিলোওয়াটে নিতে চাই, তাহলে 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট। 1000 ওয়াট, তাহলে 1 ওয়াট সমান সমান কত হবে? 1 ওয়াট সমান সমান 1/1000। তাহলে এটাকে তখন আমরা 1000 দিয়ে ভাগ দিব। তা আমাদের ম্যাথ করার সময় অনেক সময় ইউনিট কনভার্ট করা লাগবে, ঠিক আছে। 101 আমাদের ম্যাথ করার সময় অনেক সময় 1 জুল সমান সমান 1 কি কি বলতেছো? ভুললাম। 1 ঘন্টা এত মিনিট ভাই, 3600 দিয়ে। ও সরি সরি সরি, ও সরি, হ্যাঁ সরি 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 সরি, আমি তো এখানে সরি সরি এটা মিনিট ভেবে লিখে ফেলছি। সরি 1 ঘন্টা এটা হচ্ছে 3600 দিয়ে ভাগ হবে। সরি সরি, এখানে একটু ভুল বলে ফেলছি। হ্যাঁ 1 আওয়ার মানে 3600 সেকেন্ড, সরি এটা মিনিট ভেবে লিখে ফেলছি, ঠিক আছে, এটা মিনিট ভেবে লিখে ফেলছি। মিনিট হলে তখন এটা করতাম, ঠিক আছে। তাহলে 1 ঘন্টা 3600 দিয়ে ভাগ হবে। তারপর ওয়াটকে কিলোওয়াট করতে গেলে 1000 দিয়ে ভাগ হবে। তাহলে এই এই ছোট্ট জিনিসগুলো মাথায় রাখতে হবে যখন আমরা ইউনিট কনভার্ট করব। তা আসো আমি তোমাদের একবারে জিনিসগুলো লিখে দিই, দেখো ভালো করে খেয়াল করবা। ধরো W ইকুয়াল টু PT, মাথায় রাখো ম্যাথ করার সময় তুমি দেখবা তথ্য দেওয়া থাকবে ওয়াটে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে ঘন্টায়, এবং সময় থাকবে ঘন্টায়, সময় থাকবে আওয়ারে। এটা ম্যাথ করার সময় আমরা এটা দেখতে পাবো। তা আমাদের তাহলে কি করতে হবে? ওয়াটকে বানাইতে হবে কিলোওয়াট, আর এই আওয়ার থাকলে আওয়ারই থাকবে, ম্যাক্সিমাম সময় আওয়ারই থাকবে। কিন্তু এই আওয়ারকে, ঘন্টাকে, এটাকে যদি মিনিট থাকে, যদি সেকেন্ড থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে তখন ঘন্টা করে নিব। তো সেটা আমরা কিভাবে করতে পারি? দেখো W ইকুয়াল টু PT, তাহলে পি আমাদের দরকার হচ্ছে কিলোওয়াটে, আর টি দরকার হচ্ছে আওয়ারে, মাথা রাখবা, ঠিক আছে। পি দরকার কিসে? কিলোওয়াটে। আমার যদি ওয়াট দেওয়া থাকে কিলোওয়াট বানাবো, আমার যদি টি আওয়ার দেওয়া না থাকে তাহলে আমি আওয়ার বানাবো। তো আমি তোমাদের বলে দিচ্ছি, তুমি এই সূত্র দিয়ে ম্যাথ করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি তুমি যত ম্যাথই দেখবা, বিশেষ করে 95% বা 90% ম্যাথে, 95% বা 90% ম্যাথে দেখবা পি দেওয়া আছে হচ্ছে ওয়াটে, নট কিলোওয়াটে। তাহলে তখন নিজের বুদ্ধি খাটাই নিতে হবে। তো সেটা যাতে তুমি একবারে করতে পারো, তাই আমি সূত্র লিখে দিচ্ছি কিভাবে। যদি এটা কিলোওয়াট থাকে, মানে সরি ওয়াট থাকে, তাহলে আমি কিলোওয়াট করতে গেলে 1000 দিয়ে ভাগ দিব। তাহলে পিটি, ভালো করে খেয়াল করো, পিটি ডিভাইডেড বাই 1000 কিলো ওয়াট আওয়ার, পিটি ডিভাইডেড বাই 1000 কিলো ওয়াট আওয়ার। ওকে, তারপরে W ইকুয়াল টু, যদি আমি এই সূত্রটা লিখি ভিআইটি, তাহলে ভিআইটি ডিভাইডেড বাই, এই যে পিটি এর জায়গায় ভিআইটি ডিভাইডেড বাই 1000 কিলোওয়াট আওয়ার। তারপরে W ইকুয়াল টু, আচ্ছা একবারে লিখে দিলে, এক লাইনে লিখে দিলেই তো বেটার হয়, এক লাইনে লিখে দিই। ভিআইটি ডিভাইডেড বাই 1000 কিলোওয়াট আওয়ার, তারপরে ভি স্কয়ার বা আই স্কয়ার আর টি ডিভাইডেড বাই 1000, ভি স্কয়ার ডিভাইডেড বাই আর টি, ভি
বি স্কয়ার আর টি ভাগ 1000, এভাবে লিখে দিই 1000 কিলোওয়াট আওয়ার। এই জিনিসটা মাথায় রাখতে হবে, এই সূত্রটাই আমাদের লাগবে ম্যাথ করার জন্য, বুঝতে পারছো? এই সূত্রটাই আমাদের ম্যাথের হিসাব নিকাশ করার জন্য কাজে লাগবে। ওকে, তাহলে এখন মোটামুটি আমরা ম্যাথ করতে রেডি। ঠিক আছে, এখন মোটামুটি আমরা ম্যাথ করতে রেডি। তো চলো দু একটা ম্যাথ করি, তাহলে বুঝে যাবো ঘটনা কি। আসো, 1 নম্বর বলা হচ্ছে একটি বাসা বাড়িতে 40 ওয়াটের 10টি বাতি গড়ে 6 ঘন্টা, 50 ওয়াটের 6টি পাখা গড়ে 14 ঘন্টা, 80 ওয়াটের এসি 80 ওয়াটের 3টি এসি গড়ে 5 ঘন্টা, 5 ঘন্টা চলে। ওই বাড়িতে জুন মাসে বিদ্যুৎ বিল কত হবে? ওই বাড়িতে জুন মাসে বিদ্যুৎ বিল কত হবে? প্রতি ইউনিটের মূল্য, প্রতি ইউনিট এর মূল্য 8 টাকা, প্রতি ইউনিটের মূল্য 8 টাকা। ওকে, এই যে কিলোওয়াট আওয়ার লিখছিলাম না, এদিকে তাকাও একটু। এই কিলোওয়াট আওয়ার এটাই কিন্তু ইউনিট, এটারই বলা হয় কিন্তু ইউনিট। এই কিলোওয়াট আওয়ার এটাই কিন্তু প্রতি ইউনিট, যেটাকে বলা হয় বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট, এরকম মনে হয়। ঠিক আছে, বিওটি বলা হয়। এটাই হচ্ছে প্রতি ইউনিট, যত কিলোওয়াট আওয়ার তত ইউনিট। ঠিক আছে, যত কিলোওয়াট আওয়ার তত ইউনিট। ঠিক আছে, তাহলে জুন মাস তার বিদ্যুৎ বিল হিসাব করতে বলছে, তাহলে জুন মাস কয় দিনে হিসাব করতে হবে? ঠিক আছে, জুন মাস কয় দিনে সেটা দিয়ে কিন্তু বিদ্যুৎ বিল হিসাব নিকাশ করতে হবে। তো চলো শুরু করি, খুবই সহজ। এখানে শক্তি খরচ হয়েছে 3টা ক্ষেত্রে, বাতি, তারপরে বৈদ্যুতিক পাখা এবং এসির জন্য। তুমি আলাদা আলাদা করে হিসাব করতে পারো, আবার একবারও হিসাব করতে পারো। তো আলাদা আলাদা করে ধরো বোর্ড পরীক্ষার সময় আলাদা আলাদা করে হিসাব করে ম্যাথ অনেক বড় বানাইলা, ঠিক আছে, কিন্তু অ্যাডমিশনে একবারে হিসাব নিকাশ করে ফেলবা, এবং আমরা এখন একবারে হিসাব নিকাশ করব। তাহলে দেখো একটু খেয়াল করো, W = W1 প্লাস W2 প্লাস W3। আমি আগে দেখব কত ইউনিট শক্তি আমি খরচ করতেছি, কত কিলোওয়াট আওয়ার শক্তি আমি খরচ করতেছি, সেইটা এখন আমি দেখব। তাহলে প্রথমে আসো W1, এটা হচ্ছে 40 ওয়াটের 10টি বাতি গড়ে 6 ঘন্টা, 40 ওয়াটের 10টি বাতি গড়ে 6 ঘন্টা। আমাদের কি দেওয়া আছে, এগুলা কি দেওয়া আছে? আমরা যে দেখো সূত্র তো অনেকগুলো দেখলাম, এই যে 1টা 2টা 3টা 4টা, কোনটা কাটাবো? পি দেওয়া আছে, এত ওয়াটের বাতি, এত ওয়াটের পাখা, এত ওয়াটের এসি। তাহলে আমাদের পি দেওয়া আছে, যেহেতু আমাদের পি দেওয়া আছে, তাহলে আমরা এই সূত্রটা কাটাবো, পিটি ডিভাইডেড বাই 1000। ঠিক আছে, এই দেখো এগুলো সব ওয়াটে আছে, তাহলে 1000 দিয়ে ভাগ দিতে হবেই, তো সেটা আমাদের সূত্রেই আছে। তাহলে পিটি ডিভাইডেড বাই 1000, ওকে, পিটি ডিভাইডেড বাই 1000, এটা P1 লিখলাম, প্লাস P2T ডিভাইডেড বাই 1000, তারপরে প্লাস P3T ডিভাইডেড বাই 1000। ওকে, এইবার একটা জিনিস শোনো, দেখো এটা তো একটার জন্য, একটার ক্ষমতা P1 T ডিভাইডেড বাই 1000। এখন ওই যে এসি হচ্ছে কয়টা? 3টা, বাতি হচ্ছে কয়টা? 10টা, তারপরে ফ্যান হচ্ছে কয়টা? 6টা। তো এই কারণে যখন সংখ্যা থাকবে তখন আমরা কি করব? একটা n দিব, যে n হচ্ছে সংখ্যা, যে কতগুলো n1, কতগুলো n2, কতগুলো n3। কি কথা বুঝতে পারছো? তাহলে আসো এবার মানগুলো বসাই, এখানে মানগুলো বসাবো।
তাহলে প্রথমে আসো P1 কত 40 ওয়াট, 40 ওয়াটে আছে, তাহলে কিলোওয়াট নিতে হবে, এই কারণে এই যে 1000 দিয়ে ভাগ। তারপরে টি কিন্তু আমার ঘন্টাতে লাগবে, মাথা রাখিও, তো বলেই তো দিচ্ছে 6 ঘন্টা, ওকে তাহলে 6। কয়টা বাতি 10টা, তাহলে গুণ 10। এবার আসো P2, P2 হচ্ছে 50 ওয়াট, গড়ে কয় ঘন্টা, গড়ে হচ্ছে 14 ঘন্টা, 14 ঘন্টা। তারপরে হচ্ছে কয়টি, 6টি, কয়টি 6টি ডিভাইডেড বাই 1000। তারপরে P3 হচ্ছে 80 গুণ টি, টি কত, গড়ে 5 ঘন্টা, 5 ঘন্টা, কয়টা 3টা, ডিভাইডেড বাই 1000। ভাই কেউ একজন এই হিসাবটা করো তো দেখি কত কিলোওয়াট সেই হিসাব করতেছে, কত কিলোওয়াট হলো T1 T2 T3। হ্যাঁ দাও, T1 T2 T3 দিলে কোনো সমস্যা নেই, দিতে পারো। কত হয়েছে বলো এটা, তাহলে T1 T2, হ্যাঁ দাও কোনো সমস্যা নেই, T1 T2 T3 দাও, না দিলেও কোনো সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই। তাহলে দেখো তো এখানে কত কিলোওয়াট আওয়ার আসছে, দেখো কই হারা গেলা, 7.8 কিলোওয়াট আওয়ার। আচ্ছা তাহলে 7.8 এই যে কিলোওয়াট আওয়ার। এইবার বলো এটা কয় দিনের খরচ বলো তো, কয় দিনের খরচ এটা, এটা একদিনের খরচ। এখন আমার কি একদিনের বিল চাইছে, না, আমার চাইছে মাসিক বিল। কোন মাসের আবার, জুলাই মাস, সরি জুন মাসের। তো জুন মাস কয় দিনে, আগে সেটা লাগবে, জুন মাসের দিন কয় দিন, এটা হিসাব করার একটা টেকনিক আছে জানো, জুন মাসের হিসাব, জুন মাস কয় দিনে এটা হিসাব করার একটা টেকনিক আছে, এই যে হাতের নিয়ম। এই যে চূড়াগুলা, হাতের যে চূড়াগুলা থাকবে সেগুলো হচ্ছে 31, খাসগুলা থাকবে সেগুলো হচ্ছে 30। তাহলে এখান থেকে শুরু করবা, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুন, এই যে এই দেখো জুলাই, এখান থেকে আবার শুরু করবা, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। কি জানো তো, আমি আবার দেখাচ্ছি, দেখো এদিকে থাকো, এখান থেকে শুরু করবা, জানুয়ারি, খাজ হচ্ছে ফেব্রুয়ারি, আবার চূড়া হচ্ছে মার্চ, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এখান থেকে আবার শুরু হবে, আগস্ট, আগস্ট দেখো আগস্ট কোনটা, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ঠিক আছে, তাহলে চূড়াগুলা হচ্ছে 31, খাসগুলা হচ্ছে 30। তার মধ্যে একটু মাথায় রাখবা ফেব্রুয়ারি, ফেব্রুয়ারিটা আলাদা করে একটু মাথায় রাখবা। ঠিক আছে, ফেব্রুয়ারি 28 দিনে, সেটা আলাদা করে একটু মাথায় রাখবা। তাহলে আমরা দেখতেছি জুন হচ্ছে 30 দিনে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুন খাজে পড়ে গেছে, তাহলে এটা হচ্ছে 30 দিন, এটা তো একদিনের হিসাব। তাহলে 30 দিনের হিসাব, এর সাথে 30 গুণ দিবা, আর প্রতি ইউনিটের মূল্য কত, 8 টাকা। তাহলে অতএব বিদ্যুৎ বিল, অতএব বিদ্যুৎ বিল, বিলকে বি দিয়ে লিখলাম, এই যে ডাব্লিউ ইন্টু বি। তাহলে ডাব্লিউ হচ্ছে টোটাল কত কিলোওয়াট আমি খরচ করতেছি, আর বি হচ্ছে প্রতি ইউনিটের মূল্য, ছোট বি হচ্ছে প্রতি ইউনিটের মূল্য। তাহলে টোটাল 7.8 গুণ 30, এত কিলোওয়াট আওয়ার আমি টোটাল জুন মাসে খরচ করতেছি, আর প্রতি ইউনিটের মূল্য হচ্ছে 8 টাকা। তাহলে বলো বিদ্যুৎ বিল কত আসছে, তাহলে 1872 টাকা। ইয়েস, 1872 টাকা। তো প্রত্যেকটা ম্যাথ হচ্ছে এরকম, ঠিক আছে, প্রত্যেকটা ম্যাথই এরকম। তাহলে পারা যাবে কিনা বলো, বলো পারা যাবে কিনা, বুঝছো কিনা? ওকে, সবসময় একটা জিনিস মাথায় রাখবা, সবসময় একটা জিনিস মাথায় রাখবা, যে তুমি যখন বিদ্যুৎ বিল হিসাব নিকাশ করবা তখন অবশ্যই এটা কিলোওয়াটে এবং এটা আওয়ারে লাগবেই। তোমার যদি টি সেকেন্ডে দেওয়া থাকে, মিনিটে দেওয়া থাকে, আওয়ার বানাও, পি যদি ওয়াটে দেওয়া থাকে, কিলোওয়াট বানাও। তাহলে এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে, ঠিক আছে। বি আর বি কি, বি হচ্ছে বড় বি হচ্ছে বিল, কত টাকা তোমার বিল আসছে টোটাল বিল, আর এই ছোট বি হচ্ছে প্রতি ইউনিটের মূল্য, ঠিক আছে, প্রতি ইউনিটের মূল্য। ওকে, তাহলে নেক্সট আসো এবার 2 নম্বর। 2 নম্বর একটা ছক করে দিই। এখানে আছে বাতি, বাতি এটা হচ্ছে 40 ওয়াট, পাখা 50 ওয়াট, আর
হিটার 80 ওয়াট। বাতির সংখ্যা, এবার সংখ্যা হচ্ছে 15টি, সংখ্যা হচ্ছে 8টি, সংখ্যা হচ্ছে 4টি। আর দৈনিক গড়ে চলে হচ্ছে 10 ঘন্টা, 8 ঘন্টা, 5 ঘন্টা। ভ্যাট 5% হলে বাৎসরিক বিল হিসাব করো। ঠিক আছে, ভ্যাট যদি 5% হয়, 5% তোমার সরকারকে ভ্যাট দিতে হবে। তোমার যা বিল আসবে তার থেকে 5% আবার এক্সট্রা ভ্যাট দিতে হবে আর কি। ঠিক আছে, তো 5% ভ্যাট ইনক্লুড করে তোমার বিল কত হবে হিসাব করো। না দিলে হবে না, না বলা আছে যে 5% ভ্যাট দিতে হবে। আমরা এখন সচেতন নাগরিক, ঠিক আছে, আমরা এখন এই সরকারকে অবশ্যই ভ্যাট দিব, রেমিটেন্স দিব, তাই না? তাহলে চলো হিসাব নিকাশ করি। তাহলে ঠিক আগের মতো, তাহলে প্রতিদিনের বিদ্যুৎ শক্তি খরচ, প্রতিদিনের বিদ্যুৎ শক্তি W = W1 plus W2 plus W3। তাহলে W = PT ডিভাইডেড বাই 1000 সংখ্যা n, তারপরে PT সংখ্যা n ডিভাইডেড বাই 1000। কেন 1000 দিয়ে ভাগ দিচ্ছ? ওইগুলো সব ওয়াটে আছে তাই। তারপরে PT সংখ্যা n ডিভাইডেড বাই 1000। P1 P2 P3 ও দিতে পারো, ঠিক আছে, P1 P2 P3 T1 T2 T3 দিতে পারো, কোনো সমস্যা নেই। এবার আসো তাহলে হিসাব করি। P1 40 ওয়াট, কয় ঘন্টা করে? 10 ঘন্টা করে, কয়টা? 15টা, ডিভাইডেড বাই 1000। কে একজন ক্যালকুলেটর ধরে ফেলো। তারপরে হচ্ছে 50 ওয়াট, দৈনিক কয় ঘন্টা করে? 8 ঘন্টা করে, তারপরে 8 ঘন্টা, সরি 8টি। তারপরে হচ্ছে 80 ওয়াট, 80 ওয়াট, তারপরে টি হচ্ছে 5 ঘন্টা, এন সংখ্যা কয়টি? 4টি, ডিভাইডেড বাই 1000। তাহলে কি একজন ক্যালকুলেটর ধরছো? 10.8 এত কিলোওয়াট আওয়ার। এটা হচ্ছে প্রতিদিনের। বাৎসরিক, বাৎসরিক মানে কি বুঝবো? 365 দিন ধরে নিব বাৎসরিক। তাহলে অতএব বাৎসরিক বিল, অতএব বাৎসরিক বিল B = WB। W হচ্ছে টোটাল কত কিলোওয়াট আওয়ার। তাহলে 10.8 হচ্ছে একদিনের কিলোওয়াট আওয়ার, 365 দিনের কত, তাহলে গুণ 365। আর প্রতি ইউনিটের মূল্য কত? ও সেটা লিখতে ভুলে গেছি, সরি। প্রতি ইউনিটের মূল্য, প্রতি ইউনিট 5 টাকা। ধরো এই সরকার বিদ্যুৎ বিল কমাই দিছে, প্রতি ইউনিটের মূল্য হচ্ছে 5 টাকা। তাহলে এই যে 5, তাহলে এখান থেকে কত আসবে? 10.8 গুণ 365 গুণ 5, তাহলে 19,710 টাকা। 19,710 টাকা। তো অ্যান্সার কি এটা? না, অ্যান্সার কিন্তু এটা না, কারণ এটা হচ্ছে বাৎসরিক বিল তুমি হিসাব করছো উইদাউট ভ্যাট, এটা উইদাউট ভ্যাট হিসাব। তাহলে নিট বিল হিসাব করতে গেলে এর সাথে আবার এক্সট্রা ভ্যাট অ্যাড হবে, ঠিক আছে, এর সাথে আবার কি হবে? এক্সট্রা ভ্যাট অ্যাড হবে। তাহলে অতএব ভ্যাট সহ বাৎসরিক বিল, ঠিক আছে, ভ্যাট সহ। তাহলে ভ্যাট সহ হচ্ছে 19,710, তার সাথে আবার এর 5% ভ্যাট, 19,710 এর 5%। তাহলে অ্যান্সার যোগ অ্যান্সার গুণ 5/100।
তাহলে 20,695.5 টাকা, এই হচ্ছে ভ্যাট সহ খরচ। ঠিক আছে, বুঝতে পেরেছো? বলো। ইসি তৈরি না করলে কি এই চ্যাপ্টার করা যাবে? হ্যাঁ যাবে, কোনো সমস্যা নেই, এই চ্যাপ্টার করা যাবে। এইবার একটা খুব সুন্দর ম্যাথ করাবো, খুব ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করবা। তোমরা জানো কিনা, এখন তো ওইভাবে দেখা যায় না, আগে গ্রামের দিকে খুব চলতো। সেটা হচ্ছে, আচ্ছা তোমরা ছবি তো দেখে থাকবা, বাল্বের ছবি, এরকম বাল্ব দেখছো না? এরকম ফিলামেন্ট বাল্বগুলো দেখছো? এই ফিলামেন্ট বাল্বগুলো এখন বেশি ব্যবহার হয় না, এখন বেশি ব্যবহার হয় হচ্ছে এনার্জি বাল্বগুলা। এই বাল্বগুলোকে বলা হয় হচ্ছে জিএসএল বাতি, জিএসএল বাল্ব। আর এখন যেগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে সিএফএল বাল্ব, সিএফএল বাল্ব অর্থাৎ এনার্জি বাল্ব, সহজ কথা এনার্জি বাল্ব। তো কেন এনার্জি বাল্বগুলো ব্যবহার করা হয়, এইগুলা কেন এখন ব্যবহার করা হয় না? কারণ এইগুলা অনেক বেশি বিদ্যুৎ খায়, অনেক বেশি বিদ্যুৎ খরচ করে এবং আলো কম। কিন্তু সিএফএল বাতিগুলা, এনার্জি বাল্ব যেগুলা, সেগুলা বিদ্যুৎ খায় কম কিন্তু আলো অনেক বেশি। তো এই কারণে সিএফএল বাতিগুলাই বেশি ব্যবহার, এনার্জি বাল্বগুলাই বেশি ব্যবহার করা হয়। স্বাভাবিক, সাপোজ তুমি নাগরিক হিসাবে এমন বাল্বই ব্যবহার করতে চাইবা যেটা তোমাকে আলো দিবে বেশি কিন্তু বিল উঠাবে কম, তাই না? এটাই তো আমরা চাইবো। তো এই কারণে এই বাতিগুলো ব্যবহার করা হয়। একটা প্রশ্ন লিখো যে বিদ্যুৎ খরচ বাঁচানোর লক্ষ্যে, বিদ্যুৎ খরচ বাঁচানোর জন্য 200 ওয়াটের 250 ওয়াটের 250 ওয়াটের একটি জিএসএল বাতি, সরি 250 ওয়াটের না, সরি এটা হচ্ছে শুধু 50 ওয়াটের, শুধু 50 ওয়াটের একটি জিএসএল বাতি 13 ওয়াটের একটি সিএফএল বাতি দ্বারা প্রতিস্থাপন করা হলো, প্রতিস্থাপন করা হলো। জিএসএল ও সিএফএল বাতির মূল্য যথাক্রমে, এই কোশ্চেনটা বুয়েটে আসা, বাতির মূল্য যথাক্রমে, জিএসএল বাতির মূল্য খুবই কম 20 টাকা, ও সিএফএল বাতির মূল্য, এনার্জি বাল্বের মূল্য হচ্ছে 250 টাকা, 250 টাকা। বলা হচ্ছে 1 বছরের মধ্যে, 1 বছরের মধ্যে বাতি বদলানোর খরচ উঠাতে সিএফএল বাতিটিকে দৈনিক কত ঘন্টা করে জ্বালাতে হবে? দৈনিক কত ঘন্টা জ্বালাতে হবে? ঠিক আছে, প্রশ্নটা পড়ো আগে, প্রশ্নটা পড়ে মাথার মধ্যে ঢুকাও, কি বলছে, কাহিনী কি, ঘটনা কি, তারপরে তো আমি বুঝাই দিচ্ছি। খুবই সুন্দর একটা ম্যাথ, এটা বুয়েটে আসা। আর একটা কথা বলা আছে, প্রতি ইউনিটের মূল্য 4 টাকা, এটা লিখতে ভুলে যাচ্ছি বারবার, প্রতি ইউনিট 4 টাকা। শোনো, তোমার বাড়িতে একটা বাতি ছিল, সেই বাতিটা হচ্ছে জিএসএল বাতি। এই বাতিটা তোমার বাড়িতে ছিল,
এই বাতিটার ওয়াট কত, কত ওয়াট? 50 ওয়াট। এটা হচ্ছে 50 ওয়াট। টাকা কত? টাকা হচ্ছে মাত্র 20 টাকা। বাতিটা কিনতে খরচ হয়েছে। এখন এবার একটা জিনিস খেয়াল করো, দেখো 50 ওয়াটের বাতি, তো তুমি গরিব মানুষ, প্রচুর বিল উঠতেছে এই বাতি ব্যবহার করে। এখন তোমার ক্ষেত্রে সেই বিদ্যুৎ বিল পরিশোধ করা দুষ্কর হয়ে যাইতেছে। এখন তুমি চাইতেছো যে এই বাতি তুমি ব্যবহার করবা না, একটা কম ওয়াটের বাতি, এটা তো 50 ওয়াট, তার চেয়ে অনেক কম ওয়াটের একটা বাতি এনে এটাকে রিপ্লেস করে দিবা। তো তুমি দোকানে চলে গেছো, তো গিয়ে দেখতেছো বাজারে বিক্রি করতেছে 300 টাকার এনার্জি বাল্ব 250 টাকায়। তো তুমি 250 টাকায় 300 টাকার এনার্জি বাল্ব পাইবা বলে তুমি 250 টাকা দিয়ে একটা সিএফএল বাতি অর্থাৎ এনার্জি বাল্ব তুমি কিনে নিয়ে আসছো, কিনে এই বাতিটাকে রিপ্লেস করে ফেলছো। ঠিক আছে, তাহলে এই বাতিটার জায়গায় এনার্জি বাল্বটা চলে আসছে। এনার্জি বাল্ব গুলো দেখতে এরকম না, এরকম ধরো একটা এনার্জি বাল্ব, তো এইটা নিয়ে আসছো। এটার ক্ষমতা কত? এটার ক্ষমতা হচ্ছে কই 13 ওয়াট। এটার ক্ষমতা হচ্ছে 13 ওয়াট, কিন্তু এটার একটু দাম বেশি, দাম হচ্ছে 250 টাকা। 250 টাকা। এটা হচ্ছে সিএফএল বাতি, এটা হচ্ছে সিএফএল বাতি। কি বুঝতে পারছো? এখন এটার পরিবর্তে তুমি এটা ব্যবহার করতেছো, স্বাভাবিক এটাতে বিদ্যুৎ বিল যেহেতু 13 ওয়াট একটু কম আসবে, তো তুমি এটাই চাইতেছো যে বিদ্যুৎ বিল যেন কম আসে, বিদ্যুৎ খরচ বাঁচানোর লক্ষ্যে। কিন্তু একটা কথা আছে, বিদ্যুৎ খরচ বাঁচাইতে গিয়ে তোমার কিন্তু একটা খরচ বেশি হয়ে গেছে। বলো তো কোন খরচটা বেশি হয়ে গেছে? বলো বলো। বিদ্যুৎ খরচ বাঁচানোর জন্য তুমি এই বাল্বটা কিনে নিয়ে আসছো, কিন্তু তোমার কিন্তু একটা মানে খরচ বেশি এক জায়গা হয়ে গেছে। কোথায়? বাতির দাম। যেমন এই বাতিটা বিদ্যুৎ বিল বেশি উঠাইতো, কিন্তু বাতির দাম তো কম, 20 টাকা। আর এই যে বাতিটা সে বিদ্যুৎ বিল কম উঠাবে, কিন্তু এই বাতিটার দাম কত? 250 টাকা। তাহলে লাভ করতে গিয়ে কিন্তু লস একটু হয়ে গেছে, কিন্তু বাতি কিনতে গিয়ে বেশি টাকা খরচ করে ফেলছো। এখন এটা কি তোমার ক্ষেত্রে লসই হয়ে গেল এক প্রকার? উত্তর হচ্ছে না, লস হয়ে গেল না। কেন লস হয়ে গেল না? কারণ এই বাতি তো তোমাকে বিদ্যুৎ বিল কম উঠাবে। তো বিদ্যুৎ বিল কম উঠতে 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 একটা সময় গিয়ে দেখা যাবে এই বাতি ব্যবহার করলে তোমার যে পরিমাণ খরচ একটা দীর্ঘমেয়াদে হইতো, এই বাতি ব্যবহার করার ফলে সেই দীর্ঘমেয়াদী খরচটা কিন্তু হবে না। এককালীন একটা 250 টাকা হ্যাঁ বেশি খরচ হয়েছে, কিন্তু দেখা যাবে কি কিছুদিনের মাথায় এই খরচটা পুষায় উঠে যাবা, এবং তার পরবর্তীতে কিন্তু তোমার এই বাতি ব্যবহার করলে যে বিল আসতো তার চেয়ে কিন্তু কম বিলই আসবে, তোমার এই খরচটা উঠে যাবে। দীর্ঘমেয়াদে কিন্তু তুমি খরচটা পোষায় নিতে পারবা। কি কথা বুঝতে পারছো? তাহলে আমি তোমাকে একটু উদাহরণ দিয়ে বুঝাই। যেমন ধরো, মনে করো কেউ একজন বাতি রিপ্লেস করে নাই, একজন এই বাতি ব্যবহার করতেছে, আর একজন কি করছে বাতিটাকে রিপ্লেস করে ফেলছে, ধর দুইজন। এখন এ তোমাকে বলতেছে যে তুই তো এই বাতি ব্যবহার করবি, তোর তো বিদ্যুৎ বিল বেশি আসবে। তখন এই আবার ওরে বলতেছে, ভাই তুই তো বেশি টাকা দিয়ে কিনে নিয়ে আসছিস, আমার যে বিদ্যুৎ বিল বেশি আসবে এটা নিয়ে টেনশন করার কিছু নাই, তোর তো এমনি বেশি খরচ হয়ে গেছে। তো এখন দেখো প্রথম মাস গেল, এর বাতিতে বিদ্যুৎ বিল একটু বেশি আসবে, এর আসলো হচ্ছে 10 টাকা, সে এর আসলো 10 টাকা, এর আসলো ওই মাসে 5 টাকা বিল, 5 টাকা। তাহলে এবার বলো এর চেয়ে এ কত টাকা বেশি দিল এক মাসে? 5 টাকা বেশি দিল, এই যে 5 টাকা বেশি দিল। ওকে, গেল এক মাস। এইবার এর পরের মাসে আবার বিল আসলো হচ্ছে 10 টাকা, এর আসলো কয় টাকা? এর আসলো আবার 5 টাকা। তাহলে পরের মাসে এ আবার এর চেয়ে 5 টাকা কম, আর এর চেয়ে 5 টাকা বেশি কিন্তু বিল দিল। তাহলে বলো তো এই 2 মাসে এর কয় টাকা কম দেওয়া লাগলো? এর চেয়ে কয় টাকা? 10 টাকা কম দেওয়া লাগলো। কি বোঝা গেছে? এইভাবে প্রত্যেক মাসে এ কিন্তু 5 টাকা করে কম দিতেছে, প্রত্যেক মাসে 5 টাকা করে কম দিতেছে। এইবার বলো তো এর চেয়ে এর বাতির খরচ কত ছিল? এটা 20 টাকা, এটা 250 টাকা, তাহলে বাতির খরচ কত? 230 টাকা বেশি। তাহলে বাতির কেনার দিক দিয়ে যদি আমি চিন্তা করি, তাহলে ওর কিন্তু 230 টাকা খরচ হয়েছে।
এবার 2 মাসের মধ্যে 2 মাসে কিন্তু 2 মাসে 5 টাকা 5 টাকা 10 টাকা, তো 10 টাকা কিন্তু মিনিমাইজ হয়ে গেল। তাহলে 2 মাসে কিন্তু হয়ে গেল সেটা 220 টাকা 2 মাসে। আরো 2 মাস গেলে হয়ে গেল ধরো 210 টাকা, আরো 2 মাস গেলে 200 টাকা। এইভাবে কিন্তু ধরো যে 2 মাস 4 মাস 6 মাস 8 মাস, 8 মাসে কিন্তু 40 কয় টাকা, 8 মাসে হচ্ছে 30 টাকা কিন্তু কম হয়ে গেছে। কি কথা বুঝতে পারছো? এইভাবে ধরো 1 বছর কি 2 বছর এর মধ্যে ওই বিলটা কাটায় উঠবে না। এবার যখন কাটায় উঠবে এইভাবে আস্তে আস্তে যখন মিনিমাইজ হয়ে যাবে, তারপরে বলো তারপরে কে বেশি লস করবে? তারপরে কে বেশি লস করবে? তারপরে এই বেশি লস করতে থাকবে, কারণ ও একসময় পোষায় উঠবে, ওঠানোর পরে এরই তো বেশি খরচ হইতে থাকবে, আর এর কিন্তু তখন কম খরচ হইতে থাকবে। তাহলে দীর্ঘমেয়াদে এরই কিন্তু লাভ হবে আর কি। তাহলে ব্যাপারটা কি ধরতে পারছো? তা আমাদের ওটাই বলতেছে যে আমি এই খরচটা 1 বছরের মধ্যে তুলে ফেলতে চাই। তাহলে দৈনিক 1 বছরের মধ্যে খরচ উঠাতে গেলে সিএফএল বাতিকে দৈনিক কত ঘন্টা জ্বালাতে হবে? ঠিক আছে, দৈনিক কত ঘন্টা জ্বালাইতে হবে, এটাই হচ্ছে আমার প্রশ্ন। তাহলে আসো, ধরো আমি যদি এই বাতিটা ব্যবহার করতাম, ধরো এই বাতিটা আমি টি সময় ধরে ব্যবহার করতাম, কত সময়? টি সময়। সেম একইভাবে এই বাতিটাও ধরো আমি টি সময় ধরে ব্যবহার করতাম, যে দৈনিক টি সময়, দৈনিক ধরো টি সময় ধরে ব্যবহার করতাম। তো এই বাতিটা যদি আমি দৈনিক টি সময় ধরে ব্যবহার করি, তাহলে আমার যে বিলটা আসবে সেটা হচ্ছে পিটি ডিভাইডেড বাই 1000 কিলোওয়াট আওয়ার, তাহলে পি এর মান 50, পি এর মান 50 ডিভাইডেড বাই 1000। এবার খুব ভালো করে খেয়াল করবা, টি টি হচ্ছে দৈনিক কতক্ষণ, তো দৈনিক টি সময়, ঠিক আছে, দৈনিক টি সময়। তো দৈনিক টি সময় পর্যন্ত খরচ করছি, কয় বছরের মধ্যে তুলতে চাই? 1 বছরের মধ্যে। তাহলে গুণ হচ্ছে 365, এটা লাস্টেও দিতে পারি, এটা আমরা লাস্টেও গুণ দিতে পারি। তাহলে এত কিলোওয়াট আওয়ার। এবার আসো এই বাতিটা যদি ব্যবহার করা হয়, তাহলে W2 পিটি ডিভাইডেড বাই 1000 কিলোওয়াট আওয়ার, তাহলে এটা হচ্ছে 13 ওয়াট, 13 দৈনিক টি সময় ধরে ব্যবহার করলাম, 1000 এত কিলোওয়াট আওয়ার। তাহলে দৈনিক টি সময় ধরে ব্যবহার করার কারণে এর বিল এত, আর এর বিল এত কিলোওয়াট আওয়ার, এর বিল এত, এর বিল এত কিলোওয়াট আওয়ার। তা আমাদের কি করতে হবে? কাটায় উঠতে হবে, খরচটা কাটায় উঠতে হবে। তো খরচটা কত? এই বাতি বদলানোর খরচটা কত বলো? বাতি বদলানোর খরচ হচ্ছে 20 টাকা 250 টাকা, তাহলে বাতি বদলানোর খরচ হচ্ছে 230 টাকা। তাহলে 230 টাকা কাটায় উঠতে হবে, অর্থাৎ এর বিল এর থেকে 230 টাকা বেশি হইতে হবে। কি কথা বুঝতে পারছো? এর বিল এর থেকে কত টাকা বেশি হইতে হবে? 230 টাকা বেশি হইতে হবে। তাহলে এই যে W ইকুয়াল টু W1 মাইনাস W2, W1 এর থেকে বেশি হইতে হবে কয় টাকা? 230 টাকা। তাহলে এখন বিল বানাই ফেলবো, আমরা বিল বানাই ফেলবো। তাহলে বিল তাহলে এটা হচ্ছে কত কিলোওয়াট আওয়ার, এই যে W। এবার আসো বিল, তাহলে বিল বি কোথায় লিখবো? এখানে লিখি। হ্যাঁ রাবিবুর ক্লাসে আছি, অনলাইন ক্লাস। তাহলে যে বিল এটা হচ্ছে W ইন্টু বি। নোমান, এই শুভ্র ভাইকে বলো না যে শুভ্র ভাই মেসেঞ্জারে ফোন দিচ্ছে সাকিবকে। শুভ্র তাহলে বি ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু বি, প্রতি ইউনিটের মূল্য আর কি। তাহলে এবার আসো বিল কত হবে? 230, যেহেতু 230 কাটায় উঠতে হবে। এই যে W1 মাইনাস W2, তাহলে W1 হচ্ছে 50 টি ডিভাইডেড বাই 1000 মাইনাস 13 টি ডিভাইডেড বাই 1000, কত দিনের মধ্যে? 1 বছরের মধ্যে। 365, প্রতি ইউনিটের মূল্য কত? 4 টাকা। তাহলে এখান থেকে সবকিছু কমন টমন নিয়ে একমাত্র জানো না হচ্ছে টি এর মান, টিটা বের করে নিবা। দেখো তো কতক্ষণ আসছে, বলো টি কত আসছে? টি কত আসছে দেখো,
করছো করছো? ইয়েস, তাহলে 4.25 আওয়ার, তাহলে দৈনিক এতক্ষণ করে ব্যবহার করতে হবে। কি কথা বুঝতে পারছো? তাহলে আরেকবার একটু রিপিট করি। এই বাতিটার খরচ 20 টাকা, এই বাতিটার কেনার খরচ হচ্ছে 250 টাকা, তো এই বাতিটা কিনতে 230 টাকা বেশি খরচ হয়েছে। 230 টাকা এইটাকে মিনিমাইজ করে ফেলতে হবে বিলের মাধ্যমে। কয় বছরের মধ্যে? 1 বছরের মধ্যে। 1 বছরের মধ্যে, এই কারণে লাস্টে এই যে 365 দিয়ে গুণ দিছি। তাহলে আমরা ধরলাম দৈনিক টি সময় ধরে, মনে করো আবুল সাহেব সে এই বাতিটা ব্যবহার করতেছে, আর বাবুল সাহেব সে এই বাতিটা ব্যবহার করতেছে। তাহলে এই টাকাটাকে মিনিমাইজ করতে হবে 1 বছরের মধ্যে, 1 বছরের মধ্যে মিনিমাইজ করে উঠতে হবে। তাহলে কতক্ষণ ধরে, দৈনিক কতক্ষণ ধরে ব্যবহার করতে হবে? বললাম টি সময় ধরে ব্যবহার করতে হবে। তো মনে করো আবুল সাহেব ব্যবহার করছে দৈনিক টি সময়, তার বিল হচ্ছে এটা, আর বাবুল সাহেব ব্যবহার করছে দৈনিক টি সময়, তার বিল হচ্ছে এটা। তা আমি এখন কি বলতেছি, যে এর বিল বেশি উঠবে কেন? কারণ এর 50 ওয়াট, এর বিল 13 ওয়াট, এর কম উঠবে, তাহলে এর বিল বেশি হবে, এর বিল কম হবে। এখন কি করতে হবে? 1 বছরের মধ্যে মিনিমাইজ করতে হবে। এর কত টাকা গচ্চা গেছে? এর গচ্চা গেছে হচ্ছে 230 টাকা গচ্চা গেছে, 230 টাকা বেশি সে খরচ করছে। তাহলে এখন কি হইতে হবে? এর বিল এর থেকে 230 টাকা বেশি হইতে হবে। কি কথা বুঝছো? এর বিল এর থেকে 230 টাকা বেশি হইতে কয়দিন লাগে সেটা দেখতে হবে, বা কত সময় লাগে সেটা দেখতে হবে। কি কথা বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এর বিল এর থেকে 230 টাকা বেশি হইতে কতদিন, মানে কতদিন বা কত সময় লাগে, সেই টি সময়টা আমাদের, দৈনিক টি সময়টা আমাদের বের করতে হবে। তো আমরা কি করলাম? এর বিল বের করলাম, এর বিল বের করলাম, এটা থেকে এটা বিয়োগ দিলাম, বিয়োগ দিয়ে সেই বিলটা হবে কত? 230 টাকা, শেষ। কি ক্লিয়ার? এবার দেখো এটাকে আরেকটা সহজ ভাবে করা যায়। সহজ ভাবে করা যায় কি, সেটা হচ্ছে, মানে এটা প্রথমে দেখাইলে তুমি বুঝতা না, এইটা প্রথমে দেখাইছি ব্রড প্রসেসটা, এটা ভালো হয়েছে। এবার আসলে একটা শর্টকাট প্রসেস দেখাই। দেখো এটা তো 50 ওয়াট, আর এটা তাহলে 13 ওয়াট, তাহলে কি পরিমাণ এনার্জি তুমি সেভ করতেছো? কি পরিমাণ এনার্জি সেভ করতেছো? তাহলে এনার্জি উইল সেভ কি পরিমাণ, কতটুকু? সেটা হচ্ছে 50 ওয়াট আর 13 ওয়াট বিয়োগ করো, তাহলে 50 বিয়োগ 13 ওয়াট, তাহলে কত? 37 ওয়াট না? ঠিক আছে, 37 ওয়াট, এতটুকু এনার্জি তোমার সেভ করতে হইতেছে। তাহলে তোমার এতটুকু এনার্জি যেহেতু তুমি সেভ করতেছো, তাহলে এতটুকু এনার্জির মূল্যটা হিসাব করে ফেলো। 1 বছরের মধ্যে মূল্যটা হিসাব করে ফেলো, যে এতটুকু এনার্জি সেভ করতে গেলে তোমার 230 টাকা, এই যে 230 টাকা বিল, 230 টাকা বিল, এইটুকু এনার্জি 230 টাকা বিল হইতে গেলে কত সময় লাগে, সেই সময়টা হিসাব করে ফেলো, তাহলেই তো হয়ে গেল। কি আমার কথা বুঝতে পারছো? এই বাতিটা ব্যবহার করলে 13 ওয়াট, এই বাতিটা ব্যবহার করলে 50 ওয়াট। তাহলে তুমি যদি এই বাতিটা ব্যবহার করতা, তাহলে তোমার কত ওয়াটের বেশি বিল দিতে হতো? কত ওয়াটের বেশি বিল দিতে হইতো? 37 ওয়াটের বেশি বিল দিতে হইতো, যেটা তোমার এখন হইতেছে না। এটা ব্যবহার করার কারণে এই ওয়াটের বিলটা তোমার দিতে হইতেছে না। তো এখন কথা হচ্ছে, এটাতে তোমার দিতে হইতেছে না, এটাতে তোমার দিতে হইতেছে না, তোমার মনে হইতে পারে ভাই এটা তো আমার দিতে হইতেছে না। তো এটা যে তোমার দিতে হইতেছে না, সেই জায়গাটা, সেই জায়গায় তুমি বেশি খরচ করে ফেলছো বাতিটা কিনতে গিয়ে। তুমি ভাবতেছো যা, আমার তো খুব ভালো হইলো, এই বিলটা আমার আর দিতে হবে না। তো দিতে হবে না, এই সুবিধাটা আমি তোমাকে কেন দিছি? কারণ এই বাতিটার মূল্য বেশি। বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছো? ওই বাতিটার মূল্য বেশি না, 250 টাকা মূল্য বেশি। তাহলে এই কারণে দেখো এনার্জি উইল সেভ এতটুকু, যে এইটুকু এনার্জি তুমি সেভ করতে পারতেছো, এইটুকু এনার্জি আর তোমার বিল দেওয়া লাগতেছে না। তাহলে এইটুকু এনার্জির বিলের হিসাবটা করে ফেললেই তো হয়ে গেল। তাহলে তখন ডাব্লিউ, এই যে বি ইকুয়াল টু ডাব্লিউ বি, তাহলে বিল হচ্ছে 230, আর ডাব্লিউ ইকুয়াল টু পিটি, পি হচ্ছে 37, টি ডিভাইডেড বাই 1000, কত দিনের মধ্যে? 1 বছর, মানে 365 দিনের মধ্যে কত? 4। তাহলে এখান থেকে এবার তুমি টি এর মানটা হিসাব করবা। দেখো মজার ব্যাপার হচ্ছে কি, একই কাজটা আমরা করছি, এই দেখো শর্টকাট প্রসেস। এবং মজার ব্যাপারটা দেখো, একই কাজটা এখানে করছি। এখান থেকে তুমি টিটাকে কমন নাও, টি এবং 1000কে কমন নাও, তাহলে 50 বিয়োগ 13, তো 50 বিয়োগ 13 মানে তো 37। তো একই কাজটা আসলে আমরা করছি। বুঝতে পারছো? তো এটা বললে অনেকে প্রথমে বুঝতে পারতো না ঘটনাটা কি হইল। তো এই কারণে আমি প্রথমে তোমাকে ব্রড প্রসেসটাই দেখালাম। ওকে, গুড। তাহলে এবার আসো,
4 নম্বর বলা হচ্ছে সাকিব সাহেব তার ঘরে একটি এসি স্থাপন করলেন, এসি লাগালেন। ঠিক আছে, দৈনিক তিনি 8 ঘন্টা এসি অন রাখেন। দৈনিক তিনি 8 ঘন্টা এসি অন রাখেন। এসিটি 220 ভোল্টের লাইনে 6.5 অ্যাম্পিয়ার কারেন্ট নেয়। প্রতি ইউনিট 5 টাকা হলে এপ্রিলের বিল কত? এপ্রিল মাসের বিল। এই বলো এপ্রিল মাস কয় দিনে? বলো বলো এপ্রিল মাস কয় দিনে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এপ্রিল খাজে পড়ে গেছে 30 দিন। ঠিক আছে। আচ্ছা, অনেক সময় বলতে পারে মাসিক বিল হিসাব করো। মাসিক বিল যদি হিসাব করতে বলে তাহলে 30 দিয়ে হিসাব করবা, বুঝছো? কোন মাস বলে নাই, বলছে মাসিক বিল হিসাব করো, 30 দিয়ে হিসাব করবা। তাহলে এইবার আমরা কোন সূত্রে যাব? W = PT। এই যে PT ডিভাইডেড বাই 1000 না, কারণ এবার আমাদের P দেওয়া নেই। তাহলে কি দেওয়া আছে বুঝতে হবে। 220 ভোল্ট আর 6.5 অ্যাম্পিয়ার কারেন্ট, তাহলে VI দেওয়া আছে। তাহলে W = VIT ডিভাইডেড বাই 1000। তাহলে এই সূত্রে যেতে হবে। কি কথা কি বুঝলা? তাহলে V 220 ভোল্ট, I 6.5, দৈনিক কয় ঘন্টা? 8 ঘন্টা ডিভাইডেড বাই 1000। খুবই সহজ, MCQ টাইপ কোশ্চেন। তাহলে 220 গুণ 6.5 গুণ 8 ডিভাইডেড বাই 1000, তাহলে 11.44 এত কিলোওয়াট আওয়ার। তাহলে বিল হচ্ছে W ইন্টু ছোট b 11.44। আমার বিল চাইছে এপ্রিল মাসের, তাহলে এপ্রিল মাস 30 দিনে, আর প্রতি ইউনিটের মূল্য 5 টাকা। তাহলে গুণ 30 গুণ 5, 1716 এত টাকা। কি কথা বুঝলা? দাদা সাইকেল 4-এ FB তে ক্লাস হচ্ছে না? হচ্ছে তো? কি বলে হচ্ছে তো? বুঝতে পারছো? সহজ কোশ্চেন, কিন্তু সহজ, খুবই 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 সহজ। এবার আসো আমরা আরেকটা টপিক পড়বো আজকে, সেটা হচ্ছে জুলের তাপীয় ক্রিয়ার সূত্রগুলা বা তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া। দেখো, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া আছে, তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া। তড়িৎ প্রবাহ চৌম্বক ক্রিয়া নিয়ে হচ্ছে এর পরের অধ্যায়টা। ধরো কোনো একটা তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এটাকে বলা হয় তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। তো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া। তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া। ধরো বৈদ্যুতিক হিটার, আমরা হিটারে পানি গরম করি না? তো হিটারে কি হয়? হিটারে বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এটাই হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া, অর্থাৎ তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হচ্ছে, তড়িৎ শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, শুধু এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয়। তো হিটারের মাধ্যমে আমরা তড়িৎ শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করে থাকতে পারি। তো ধরো এটা হচ্ছে একটা বৈদ্যুতিক হিটার, এই যেটা হচ্ছে একটা হিটার, এটা একটা পাত্রে নিমজ্জিত করলাম। এটা এই পাত্রে পানি আছে, এই পানির মধ্যে নিমজ্জিত করলাম। এখন অবশ্যই হিটারে কি করতে হবে? লাইন দিতে হবে।
এইটা ধরো আমার সাপ্লাই ভোল্টেজ, তারপর ধরো একটা সুইচ, এই তাহলে এর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে, এর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে তখন এখানে এই রোধের, এটা হচ্ছে হিটার, এই রোধের অ্যাক্রসে যখন কারেন্ট যাবে তখন এইখানেই তড়িৎ শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হবে। এবং শক্তি যদি অন্য কোনো ভাবে, ভালো করে শুনিও, অন্য কোনো ভাবে সৃষ্টি বা ধ্বংস না হয়, এখানে অন্য কোনো ভাবে শক্তি গৃহীত বা বর্জিত যদি না হয় অন্য কোনো ভাবে, তাহলে এখানকার উৎপন্ন পুরো তড়িৎ শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হবে এবং সেই তাপ শক্তিটা পানি গ্রহণ করবে, যদি অন্য কোনো ভাবে শক্তির লস না হয়। ঠিক আছে, যদি অন্য কোনো ভাবে শক্তির লস না হয়, তাহলে এখানে উৎপন্ন তাপ শক্তিটা, এখানে উৎপন্ন তড়িৎ শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হবে। তো এই যে উৎপন্ন তড়িৎ শক্তি, এটা হচ্ছে ডাব্লু, উৎপন্ন তড়িৎ শক্তি এটা হচ্ছে ডাব্লু, সেটাই রূপান্তরিত হবে পানির হিট এনার্জিতে। পানির হিট এনার্জি হচ্ছে এইচ। ঠিক আছে, পানির হিট এনার্জিতে রূপান্তরিত হবে, পানির হিট এনার্জি হচ্ছে এইচ। তাহলে এখানে ব্যয়িত তড়িৎ শক্তি, ব্যয়িত তড়িৎ শক্তি, ব্যয়িত তড়িৎ শক্তি ডাব্লু, ডাব্লু ইকুয়াল টু হচ্ছে পিটি, ডাব্লু ইকুয়াল টু ভিআইটি, ডাব্লু ইকুয়াল টু আই স্কয়ার আর টি, ডাব্লু ইকুয়াল টু ভি স্কয়ার ডিভাইডেড বাই আর টি। ঠিক আছে, তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই সূত্রটাই ব্যবহার করি, ডাব্লু ইকুয়াল টু আই স্কয়ার আর টি। ঠিক আছে, ডাব্লু ইকুয়াল টু আই স্কয়ার আর টি। দাঁড়াও একটু, 4 2 7 8 9 3। তো এই সূত্রটা আমরা বেশি ব্যবহার করি। এবার দেখো এখানকার উৎপন্ন তাপশক্তিটা, তড়িৎ শক্তিটা তাপশক্তিতে যদি রূপান্তরিত হয় তাহলে এটাই হচ্ছে এইচ, এইচ ইকুয়াল টু হবে আই স্কয়ার আর টি। মানে সহজ কথা, শক্তির তো কোনো সৃষ্টি বা ধ্বংস নেই, তাহলে এই এখানকার উৎপন্ন তড়িৎ শক্তিটাই তাপশক্তি হবে, এইচ ইকুয়াল টু হবে ডাব্লু। তাহলে অতএব এইচ ইকুয়াল টু হবে আই স্কয়ার আর টি। ঠিক আছে, এইচ ইকুয়াল টু হবে আই স্কয়ার আর টি। এবার দেখো এখান থেকে আমরা তিনটা সূত্র পাই, জুলের তাপীয় ক্রিয়ার তিনটা সূত্র। এক, এই সমানুপাতিক হচ্ছে আই স্কয়ার যখন আর আর টি কনস্ট্যান্ট, আর টি কনস্ট্যান্ট। ঠিক আছে, দুই নম্বর, এই সমানুপাতিক হচ্ছে আর যখন আই আর টি কনস্ট্যান্ট, আই আর টি কনস্ট্যান্ট। আর তিন নম্বর হচ্ছে এই সমানুপাতিক টি যখন আই এবং আর কনস্ট্যান্ট, আই এবং আর কনস্ট্যান্ট। এই তিনটা সূত্রকে বলা হয় জুলের তাপীয় ক্রিয়ার সূত্র। ঠিক আছে দাদা, এইচটা আরেকবার একটু বলেন। এইচ হচ্ছে হিট এনার্জি, ভাই কিছুই না, এটা এটা কিছুই না, শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই। তাহলে এই হিটারে এখানে যে তড়িৎ শক্তিটা খরচ হবে, তো সেটা কিসে রূপান্তরিত হবে ভাই? সেটা তাপ শক্তিতে রূপান্তরিত হবে, এবং তাপ শক্তিতে রূপান্তরিত হলে সেই তাপ শক্তিটা পানি গ্রহণ করবে, গ্রহণ করলে পানির তাপমাত্রা বাড়বে। ঠিক আছে, তাহলে এই এইচটাই হবে হিট এনার্জি, এবং সেই এইচটা সমান সমান আমরা এটা লিখতে পারি যে যদি এটা পানি হয় তাহলে এটা হচ্ছে এম এস ডেল্টা থেটা, এম এস ডেল্টা থেটা, অর্থাৎ পানির গৃহীত তাপ শক্তি। পানি যে তাপ শক্তি কোত্থেকে পাবে? তড়িৎ শক্তি, তাপ শক্তিতে রূপান্তরিত হবে। আর এই ছাড়া কিছুই না। কি কথা বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে তিনটা সূত্র, জুলের তাপীয় ক্রিয়ার তিনটা সূত্র। ওকে, তাহলে এবার আসো আমরা একটু এই তিনটা সূত্রকে একটু আলাদা করে লিখি। জুলের তাপীয় ক্রিয়ার তিনটা সূত্র। এক, প্রথম সূত্র, প্রথম সূত্র হচ্ছে প্রবাহের সূত্র। প্রবাহের সূত্র, দেখো একটা হিটার তুমি বাজার থেকে কিনে নিয়ে আসছো। ঠিক আছে, ভালো করে বুঝবা, তুমি একটা হিটার তুমি বাজার থেকে কিনে নিয়ে আসছো, এই হচ্ছে ধরো হিটারটা, এই হিটারটা তুমি বাজার থেকে কিনে নিয়ে আসছো, এটা হচ্ছে একটা হিটার। হিটার, তাহলে এর রোধ, এই যে রোধ আর, ঠিক আছে, এটা ফিক্সড। এবার বলছে প্রবাহের সূত্র, যদি আর এর মান ফিক্সড হয় এবং এর মধ্যে তড়িৎ প্রবাহের সময়টা যদি ফিক্সড থাকে, তাহলে এখানে উৎপন্ন যে তাপ শক্তি বা তড়িৎ শক্তি সেটা হবে তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক।
খুবই সহজ সূত্র, এখান থেকে আসলে তিনটা সূত্র আসবে, যে H সমান সমান I স্কয়ার আর টি, এখান থেকেই তিনটা সূত্র আসবে। যদি আর এবং টি কনস্ট্যান্ট হয় তাহলে H হবে I এর বর্গের সমানুপাতিক। তাহলে আমরা একটু সেটা লিখি, যে পরিবাহী রোধ এবং প্রবাহকালীন সময় নির্দিষ্ট থাকলে উৎপন্ন তাপশক্তি প্রবাহের বর্গের সমানুপাতিক। ঠিক আছে, তাহলে H সমানুপাতিক I স্কয়ার। কখন? যখন আর ও টি কনস্ট্যান্ট। বুঝতে পারছো? এর একটা গ্রাফ আঁকবো, এর গ্রাফটা কেমন হবে? গ্রাফটা হবে এরকম, বড় করে আঁকি। হিট এনার্জি এবং তড়িৎ প্রবাহ I স্কয়ার, যদি এটা হয় তাহলে মূল বিন্দুকে আমি একটা সরল রেখা পাবো আমরা, এই যে এরকম, তাই না? সমানুপাতিক মূল বিন্দুকে আমি সরল রেখা, অর্থাৎ H ইকুয়াল টু আর টি I স্কয়ার। তাহলে ব্যাপারটা হলো এটা হচ্ছে x, এটা হচ্ছে y ইকুয়াল টু mx, যেহেতু আর টি কনস্ট্যান্ট। ওকে, তাহলে এবার তোমরা বলো তো, দেখি তোমরা কেমন পারো। এই গ্রাফটা কেমন হবে? I আর H, I স্কয়ার না, কিন্তু এখানে দেখো I স্কয়ার না I। তাহলে এবার কেমন হবে? তোমাদের আমি নিয়ম শিখাইছিলাম কিন্তু, মনে আছে? H ইকুয়াল টু I স্কয়ার আর টি। তো আর টি এটা তো কনস্ট্যান্ট, তো আমি কি বলছিলাম, যার উপর স্কয়ার তার উল্টা দিকে স্মাইলি। তো I এর উপর স্কয়ার, তাহলে উল্টা দিকে এই যে H, তার দিকে স্মাইলি, এই যে হেসে দিতে হবে, হাসি। তাহলে স্মাইলি ওই পাশে নেওয়ার দরকার নেই, জাস্ট এই সাইডটা, ওয়াই অ্যাক্সিসের দিকে প্যারাবোলা। বুঝলা? এই সাইডটা কেন নিলাম না? কারণ তড়িৎ প্রবাহ তার নেগেটিভ হয় না, সুতরাং পজিটিভ সাইডটা রাখলাম। তাহলে এবার আসো দ্বিতীয় সূত্র হচ্ছে রোধের সূত্র। দ্বিতীয় সূত্র এটা হচ্ছে রোধের সূত্র। এবার I এবং T যদি কনস্ট্যান্ট থাকে তাহলে H হবে R এর সাথে সমানুপাতিক। তো লিখে ফেলি যে তড়িৎ প্রবাহ ও প্রবাহকালীন সময় নির্দিষ্ট হলে প্রবাহকালীন সময় নির্দিষ্ট হলে উৎপন্ন তাপশক্তি রোধের সমানুপাতিক। ঠিক আছে, অতএব H সমানুপাতিক R যখন I ও T কনস্ট্যান্ট। I ও T কনস্ট্যান্ট, H R। ওকে, কার সূত্র? ওটাই তো লিখলেন না, বললাম তো জুলের সূত্র। আচ্ছা লিখে দিচ্ছি, কার সূত্র? এটাই লিখলাম না, জুলের তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়ার সূত্র। জুলের তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়ার সূত্র।
এখান থেকে কিন্তু প্রচুর এমসিকিউ আসে, ঠিক আছে, প্রচুর এমসিকিউ আসে। ওকে ডান। এবার আসো 3 নম্বর। তাহলে 3 নম্বর সূত্র হচ্ছে সময়ের সূত্র। তৃতীয় সূত্র, তৃতীয় সূত্র, এটা হচ্ছে সময়ের সূত্র। তড়িৎ প্রবাহ ও পরিবাহীর রোধ ধ্রুব হলে, পরিবাহীর রোধ ধ্রুব থাকলে উৎপন্ন তাপশক্তি প্রবাহকালীন সময়ের সমানুপাতিক। স্বাভাবিক, যত বেশিক্ষণ ধরে, ধরো একটা হিটার, তুমি পানি গরম করতেছো, স্বাভাবিক তুমি যদি সুইচ অন করে বেশিক্ষণ রাখো পানি বেশি গরম হবে, আর যদি কম সময় রাখো তাহলে কম গরম হবে। তো কমন সেন্স। তাহলে কোন তাপশক্তি প্রবাহকালীন সময়ের সমানুপাতিক। তাহলে এই হচ্ছে আমাদের 3টা সূত্র। তাহলে অতএব H সমানুপাতিক T যখন I ও R ধ্রুবক, যখন I ও R ধ্রুবক। এটা H, এটা T। ঠিক আছে, তাহলে এবার আসো 2টা ম্যাথ করি। 2টা ম্যাথ করলেই আমাদের এই টপিক হয়ে যাবে। চলো চলো দ্রুত তোলো। তুলছো? ওকে, ক্লিয়ার। এবার আসো 2টা ছোট ছোট ম্যাথ করবো, জাস্ট নিয়ম রক্ষা। বলা হচ্ছে 400 ওহম রোধের একটি নিমজ্জক হিটারে কত তড়িৎ প্রবাহ চালনা করলে 0 ডিগ্রি উষ্ণতার 5 কেজি পানির তাপমাত্রা স্ফুটনাঙ্কে উন্নতি হবে। পানির তাপমাত্রা স্ফুটনাঙ্কে উন্নীত হবে। বুঝলা? পানির তাপমাত্রা স্ফুটনাঙ্কে উন্নীত হবে। আচ্ছা, কত সময়ের মধ্যে এটা সময় লাগবে? তো একটা কত তড়িৎ 40 মিনিট ধরে, কত তড়িৎ প্রবাহ, সরি 40 মিনিট, কত তড়িৎ 40 মিনিট ধরে, এই কথাটা লিখতে ভুলে গেছি, সরি। 40 মিনিট ধরে চালনা করলে, 40 মিনিট ধরে চালনা করলে, জাস্ট খালি সূত্র খাটানো, তাহলে একটু একে বুঝাই দিই যে এইটা হচ্ছে একটা হিটার। এই হিটারটা দিয়ে তুমি মনে করো পানি গরম করতেছো, হিটারটা দিয়ে ধরো পানি গরম করতেছো।
এই যে পাত্র, এখানে পানি গরম করতেছ। তো বলা হচ্ছে রোধ আর এর মান কত দেওয়া আছে, 400 ওহম হিটারের রোধ। এর মধ্যে দিয়ে 40 মিনিট, তাহলে টি হচ্ছে 40 মিনিট, 40 মিনিট ধরে চালনা করবা। পানির উষ্ণতা ডেল থেটা, তো 0 ডিগ্রি থেকে স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক মানে 100 ডিগ্রি, তাহলে কত, 100 বিয়োগ 0, তার মানে 100 ডিগ্রি সেলসিয়াস। এই 100 ডিগ্রি সেলসিয়াস মানে কিন্তু 100 কেলভিন, কারণ এটা পার্থক্য, তাপমাত্রা পরিবর্তন, এম এস ডেল্টা থেটা, ডেল্টা থেটা এটা, ঠিক আছে, তাপমাত্রার পার্থক্য। তা আমাদের কি চাইছে, আমাদের চাইছে তড়িৎ প্রবাহ আই কত। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এইখানে এই হিটারের মধ্যে তড়িৎ প্রবাহ চালিত হওয়ার কারণে এখানে যে তড়িৎ শক্তিটা উৎপন্ন হবে সেটাই তাপ শক্তিতে রূপান্তরিত হবে, পানি সেই তাপ শক্তিটা গ্রহণ করবে। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে কিউ। অনেকে বলতো ভাই পানি কি পুরো তাপ শক্তিটাই গ্রহণ করবে, পুরো তড়িৎ শক্তিটাই তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে গ্রহণ করবে? এটার উত্তর হচ্ছে এটা নাও হতে পারে। ধরো এখানে উৎপন্ন তড়িৎ শক্তির 95% পানি গ্রহণ করছে, ঠিক আছে, তাহলে 5% কি হয়েছে, লস হয়েছে। এখন এরকম কথা যদি উল্লেখ করা না থাকে তাহলে ভদ্রতার খাতিরে ধরে নেবা কোনো লস নাই, পুরো তড়িৎ শক্তিটাই তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে, ভদ্রতার খাতিরে এটা ধরে নিয়ে কাজ করবা। আর যদি অনেক সময় দেখো বলা থাকবে, প্রশ্ন এরকম বলা থাকবে যে উৎপন্ন তড়িৎ শক্তির এত পার্সেন্ট তাপ শক্তিতে রূপান্তরিত হয়, তাহলে তখন এটা নিয়ে কাজ করতে হবে যে উৎপন্ন তড়িৎ শক্তির এত পার্সেন্ট সমান সমান তাপ শক্তি। কি কথা বুঝতে পারছো? তাহলে এখানে যেহেতু বলা নাই তাহলে আমরা ধরে নেবো পুরোটাই। এবার কোন সূত্র খাটাবো, আর দেওয়া আছে টি দেওয়া আছে, তাহলে আই স্কয়ার আর টি, ঠিক আছে, আই চাইছে, তাহলে আই স্কয়ার ডাব্লিউ ইকুয়াল টু আই স্কয়ার আর টি, আর কিউ ইকুয়াল টু হচ্ছে এম এস ডেল্টা থেটা, মান বসাই দিতে হবে। এগুলো সব এসে এককে বসাইতে হবে। তাহলে আই এর মানটা আমরা বের করতে চাই, আই স্কয়ার, আর এর মান 400, টি এর মান 40 মিনিট, তাহলে 1 মিনিটে 60 সেকেন্ড, তাহলে 40 গুণ 60, ঠিক আছে, 40 গুণ 60। এম, এম কয় কেজি, এম হচ্ছে 5 কেজি, 4200 গুণ ডেল্টা থেটা, অতএব ডেল্টা থেটা, অতএব ডেল্টা থেটা, ও সরি ডেল্টা থেটার মান তো দেওয়া আছে, সরি 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 সরি, ডেল্টা থেটা তো বের করতে বলা নাই, এটা হচ্ছে 100, তাহলে অতএব আই, তাহলে 5 গুণ 4200 গুণ 100 ভাগ 400 গুণ 40 গুণ 60, রুট অ্যান্সার দেখো তো 1.47 আসছে, 1.479 এত অ্যাম্পিয়ার আসছে কিনা দেখো। ইয়েস, এই তো হয়ে গেছে। ভাইয়া ডাব্লিউ এর আরো দুইটা সূত্র ছিল তো, হ্যাঁ আরো দুইটা সূত্র ছিল ভাই, ডাব্লিউ ইকুয়াল টু পিটি লিখে আমার কোনো কাজ হইতো, পি দেওয়া আছে নেই, তাহলে এটা খাটায় লাভ নেই। ডাব্লিউ ইকুয়াল টু ভি স্কয়ার ডিভাইডেড বাই আর ইন্টু টি, ভি কি আমার দেওয়া আছে, ভি ভোল্ট দেওয়া নেই, এটা খাটায় তো আমার লাভ নেই, বুঝলা। ডাব্লিউ ইকুয়াল টু আরো একটা সূত্র আছে ভি আই টি, ভি দেওয়া নেই, লাভ নেই, আর দেওয়া আছে, এই কারণে আমি এই সূত্রে গেছি আই স্কয়ার আর টি, বুঝলা। বুঝতে পারলা কিনা বলো। ওকে, আরেকটা ম্যাথ করবে, এটা বুয়েটে 17-18তে আসা, বুয়েটে 17-18তে আসা, কি বলছে দেখি। 1.5 কিলোওয়াট, সহজ ম্যাথ, একটি ইলেকট্রিক কেটলিতে, একটি ইলেকট্রিক কেটলিতে 6 মিনিট 20 সেকেন্ড ধরে তড়িৎ প্রবাহের ফলে 2 লিটার পানি ফুটতে শুরু করে, পানির আদি তাপমাত্রা কত ছিল, পানির আদি তাপমাত্রা কত ছিল, আর কত ইউনিট তড়িৎ প্রবাহিত হয়েছে।
কত ইউনিট তড়িৎ প্রবাহিত হয়েছে, ঠিক আছে, কত ইউনিট তড়িৎ প্রবাহিত হয়েছে। ওকে, তাহলে কত ইউনিট তড়িৎ প্রবাহ হয়েছে, W ইকুয়াল টু কি PT ডিভাইডেড বাই কত 1000, তাই তো, PT ডিভাইডেড বাই 1000। এইবার একটু খুব ভালো করে খেয়াল করো, P ক্ষমতা 1.5 কিলোওয়াট, ভাই কিলোওয়াটে আছে, ভালো করে দেখো কিলোওয়াটে আছে, এই সূত্র লেখার দরকার নেই, বুঝলা কেন, ওয়াট থাকলে কিলোওয়াট করার জন্যই তো 1000 দিয়ে ভাগ দিই, তো এটা তো কিলোওয়াটেই আছে, তাহলে W ইকুয়াল টু PT, বুঝলা, W ইকুয়াল টু PT। হ্যাঁ, তাহলে এই পিটা হচ্ছে 1.5 কিলোওয়াটেই তো আছে, ঝামেলা নেই তো, কিলোওয়াটেই আছে। ওকে, তাহলে পি কিলোওয়াটে আছে। এবার টি বসাইতে হবে ঘন্টায়, টি কিন্তু ঘন্টায় বসাইতে হবে। তো টি আছে 6 মিনিট 20 সেকেন্ড, ঠিক আছে, 6 মিনিট 20 সেকেন্ড। তাহলে 6 মিনিট 20 সেকেন্ড কে টি, 6 মিনিট 20 সেকেন্ড, তাহলে পুরাটাকে যদি সেকেন্ডে কনভার্ট করি, তাহলে 6 গুণ 60, 360 যোগ 20, তাহলে 380 সেকেন্ড, 380 সেকেন্ড, সেকেন্ডকে ঘন্টা বানাবো 3600 দিয়ে ভাগ, তাহলেই কিন্তু কিলোওয়াট আওয়ার হইল, বুঝলা, সাবধান থাকতে হবে জিনিসটা। তাহলে 380 গুণ 1.5 ভাগ 3600, তাহলে দেখো তো 0.1583 এত কিলোওয়াট আওয়ার আসছে কিনা, এত কিলোওয়াট আওয়ার আসছে কিনা। এবার কি বলতেছে যে পানির আদি তাপমাত্রা কত ছিল আর কত ইউনিট তড়িৎ প্রবাহিত হয়েছে, পানির আদি তাপমাত্রা কত ছিল এবং বলছে কত ইউনিট তড়িৎ প্রবাহিত হয়ে গেছে। এটা বিদ্যুৎ বিলের জন্য না, এই যে আমার তো চাইছে কত ইউনিট, এই যে কত ইউনিট, ইউনিট মানে কিলোওয়াট আওয়ার, এখন তো বিদ্যুৎ বিল হিসাব করা লাগবে না কারণ আমার প্রতি ইউনিটের মূল্য কত দেওয়া নাই, জাস্ট কত ইউনিট এটা হিসাব করলাম। এবার আসো, এই উৎপন্ন তড়িৎ শক্তিটা কে গ্রহণ করছে, পানি গ্রহণ করছে, কতটুকু, 2 লিটার পানি, সেটা ফুটতে শুরু করছে, আদি তাপমাত্রা কত সেটা আমাদের লাগবে। তাহলে W ইকুয়াল টু কিউ, তাহলে W ইকুয়াল টু PT আর কিউ হচ্ছে MS ডেল্টা থিটা, সমান বসাই। তাহলে P এর মান 1.5 কিলোওয়াট, এটা তো ওয়াট বানাবো কারণ এগুলো সব এসে এককে, তাহলে 1.5 গুণ ওয়াট বানাইতে হবে, তাহলে গুণ 1000। টি সেকেন্ডে, কারণ এসে একক, 380 সেকেন্ড, 380 সেকেন্ড। কি বুঝতে পারছো, ম্যাথ দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছো, এটাকে কিলোওয়াট আওয়ারে নিতেই হবে কারণ ইউনিট মানেই কিলোওয়াট আওয়ার, কিন্তু এটাতে এসে একক জুল, তো আমি জুলে নিয়ে নিলাম। তাহলে পি কিলোওয়াটে ছিল 1.5 গুণ 1000, টি হচ্ছে 380। এবার MS ডেল্টা থিটা 2 লিটার, তাহলে 2 গুণ 1000 গুণ S 4200 গুণ ডেল্টা, তাহলে এখান থেকে ডেল থিটাটা বের করি, তাহলে 1.5 গুণ 1000 গুণ 380 ভাগ 2 গুণ 1000 গুণ 4200, তাহলে 0.0678, দেখো একটা বিদঘুটে অ্যান্সার আসছে, এরকম অ্যান্সার হয়তো আসবে না। এটা হচ্ছে ডেল থিটা। এবার আমাদের চাইছে আদি তাপমাত্রা কত, তো পানি ফুটতে শুরু করে, দেখো ফুটতে, তাহলে শেষ তাপমাত্রা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস বা 373 কেলভিন, যদি কেলভিনে নিই, তাহলে 373 মাইনাস হচ্ছে ধরো টি লিখলাম, টি, এটা সমান সমান 0.06785, তাহলে 373 মাইনাস অ্যান্সার, তাহলে অতএব টি ইকুয়াল টু 372.93 এত কেলভিন আর 99.932 এত ডিগ্রি সেলসিয়াস। ওকে,
1000 কই পাইলেন? ওই 1.5 কিলোওয়াট না তো ওয়াট বানাইতে হবে না। 4200 কি ধরে মাইক দিব? 4200 কি সব ভুলে গেছো? সব ভুলে গেছো? 4200 এটা কি বলতেছে? 4200 পানির আপেক্ষিক তাপ। 2 গুণ 1000 কেমনে হয়? কই 1000? 2 গুণ 1000 কেমনে হলো? এই 2 লিটার না? 2 লিটার, ও 2 লিটার মানে 2 কেজি। ও সরি সরি সরি, এই বয়স হয়ে গেছে, সরি। এই এখানে তো 1000 হবে না, সরি। ঠিক আছে, এখানে তো 1000টা হবে না, 1000টা কেটে দাও। 2 লিটার মানে তো 2 কেজি, সরি। দেখছো অনেকদিন পড়ার বাইরে থাকলে যা হয়। 2 লিটার মানে তো 2 কেজি। তাই তো ভাবি যে কি ব্যাপার, এই অ্যান্সার এরকম একটা বিদঘুটে অ্যান্সার আসলো কেন? ঠিক আছে, সরি। কই ক্যালকুলেটর গেল কই? 2 লিটার মানেই 2 কেজি, বুঝছো? 1.5 1000 গুণ 380 ভাগ 2 গুণ 4200, 67.857 এত কেলভিন, এত কেলভিন। এবার ডেল থিটা 373 মাইনাস টি। $305.142 এত কেলভিন। আর ডিগ্রি সেলসিয়াসে 32.142 ডিগ্রি সেলসিয়াস। আই বুঝছো? হ্যাঁ, 2 লিটারের ম্যাসই হচ্ছে 2 কেজি। হ্যাঁ ঠিক আছে। আরেকটা ম্যাথ করবা নাকি? সময় আছে? হ্যাঁ আছে। আসো আরেকটা ম্যাথ করি, আরেকটা ম্যাথ করি, আসো। বলা হচ্ছে একটি বৈদ্যুতিক কেতলি, এটা তোমরা করবা। একটি বৈদ্যুতিক কেতলি 210 ভোল্ট, 210 ভোল্টে 3.5 অ্যাম্পিয়ার তড়িতের সাহায্যে 1200 সিসি 1200 সিসি জলের উষ্ণতা 12 মিনিটে 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 95 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করে বা উঠায়। সরবরাহ শক্তির কত অংশ জল গরম করার কাজে ব্যবহৃত হয়? জল গরম করতে ব্যবহৃত হয়। ওই যে তোমাকে বলছিলাম না যে সমস্ত তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হতে নাও পারে, বা পানি গরম করার কাজে ব্যয় হতে নাও পারে, কিছু লস তো থাকেই, লস হইতেই পারে না। তো এইখানে হচ্ছে সেই কাহিনী। তাহলে কি বলা হয়েছে? একটা বৈদ্যুতিক কেতলি 210 ভোল্ট এবং 3.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহে কাজ করে। তাহলে ভি দেওয়া আছে 210 ভোল্ট, তড়িৎ প্রবাহ দেওয়া আছে 3.5 অ্যাম্পিয়ার, আর কতক্ষণ 12 মিনিট, টি 12 মিনিট, ডেল থেটা 95 বিয়োগ 25, 95 বিয়োগ 25 70,
70 ডিগ্রি সেলসিয়াস বা 70 কেলভিন। 70 কেলভিন। তাহলে এখন বলা হচ্ছে সরবরাহকৃত শক্তির কত অংশ জল গরম করতে ব্যবহৃত হয়। তাহলে আগে দেখি সরবরাহকৃত শক্তি কতটুকু। সরবরাহকৃত তাপ শক্তি, সরবরাহকৃত তড়িৎ শক্তি, সরবরাহকৃত তড়িৎ শক্তি ডাব্লু। তাহলে কোন সূত্র লিখবো? ভিআইটি। তাহলে ভি হচ্ছে 210, আই এর মান 3.5 আর টি এর মান 12 মিনিট। তাহলে 12 গুণ 60, 1 মিনিটে 60 সেকেন্ড, 12 মিনিটে 12 গুণ 60। তাহলে এখান থেকে 210 গুণ 3.5 গুণ 12 গুণ 60। তাহলে ভাই 529200 এত জুল, ঠিক আছে, এত জুল। আর তাপ শক্তি বা পানির গৃহীত শক্তি, পানির গৃহীত শক্তি Q ইকুয়াল টু mS ডেল্টা থিটা। এখন একটা জিনিস খেয়াল করো, এম দেওয়া নাই, দেওয়া আছে 1200 সিসি। তাহলে এম কে আমরা একটা কাজ করতে পারি, এম কে ভাঙতে পারি, এম ইকুয়াল টু রো ভি এস ডেল্টা থিটা। তাহলে রো হচ্ছে পানির ঘনত্ব 1000, আর ভি ভালো করে খেয়াল করো, সিসি মানে কিউবিক সেন্টিমিটার, সিসি মানে সেন্টিমিটার কিউব, ঠিক আছে, সেন্টিমিটার কিউব। এটাকে যদি মিটারে কনভার্ট করা হয় তাহলে 10 টু দি পাওয়ার -6 মিটার কিউব, তাই না? সেন্টিমিটার কি 100 গুণ 100 গুণ 100, তাহলে 3টা 100 দিয়ে ভাগ, তাহলে 10 টু দি পাওয়ার -6 হবে। তাহলে 10 টু দি পাওয়ার -6 এত মিটার কিউব, তাহলে 1200 গুণ 10 টু দি পাওয়ার -6 মিটার কিউব। তাহলে এম ইকুয়াল টু রো ভি হয়ে গেল। এস হচ্ছে 4200 আর ডেল থিটা হচ্ছে 70। তাহলে 1000 গুণ 1200 এক্সপোনেনশিয়াল ফাংশন -6 গুণ 4200 গুণ 70, 352800 এত জুল, ঠিক আছে। তাহলে কত অংশ এটা চাইছে, কত অংশ এটা চাইছে? তাহলে কিসের কত অংশ? তড়িৎ শক্তির কত অংশ তাপ শক্তি, তড়িৎ শক্তির কত অংশ তাপ শক্তি। তাহলে উপরে তাপ শক্তি আর নিচে তড়িৎ শক্তি, পার্সেন্টেজ দিতে পারি যে কত শতাংশ, ঠিক আছে। তাহলে 352800 আর 529200, তাহলে অ্যান্সার ভাগ 529200। তাহলে 2/3 অংশ, বা একে যদি শতকরা করি, শতাংশের হিসাবে যদি করি, তাহলে 66.66 বা 66.67 শতাংশ, বা 2/3 অংশ, বা 2/3 অংশ, বুঝছো? কি তাহলে পারা যাবে না এই টাইপের ম্যাথ? বলো 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 বলো, পারবা কিনা? দাদা বেশি চিল্লাচিল্লি করবো না, আনমিউট করেন। এখানে সাকিবের এই সেটআপে আনমিউট করলে আমি শুনতে পারবো না। আমি আমার সেটআপে যাই, তারপরে আনমিউট করবেন, হ্যাঁ, ঠিক আছে। আগেরটাই তো একটা এক্সট্রা ক্লাস ছিল ভাই, কোনটাই, কোনটা এক্সট্রা ক্লাস ছিল ভুলে তো গেছি। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখন তোমাদের সাথে কন্টিনিউ দেখা হবে, আর পড়াশোনায় ফিরতে হবে। পড়াশোনা গুছায় নাও, ঠিক আছে। এখন পড়াশোনা গুছায় নেওয়ার সময়, আস্তে 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 পড়াশোনায় ফিরতে হবে, ঠিক আছে। দেশের অবস্থা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। দেশে দেখবা কয়েকদিন পর আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেটা খুব স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তো এখন আস্তে আস্তে পড়ায় ফিরতে হবে, এবং সব সময় ঠিক আছে। ওকে,
তাহলে আজকে এই পর্যন্ত। ভাইয়া একটা প্রশ্ন, তাপগতিবিদ্যা আদর্শ গ্যাস দুইটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক কি কি? গুরুত্বপূর্ণ টপিক যা পড়াইছি তাই। গুরুত্বপূর্ণ টপিকের গুরুত্বপূর্ণ বলে কোনো টপিক হয় না, সব টপিকে গুরুত্বপূর্ণ। তুমি গুরুত্বপূর্ণ টপিক কিনা এটা জিজ্ঞেস করবে বোর্ড পরীক্ষার আগে আগে, এখন না। জুলের সূত্র কি স্পেশালি আই স্কয়ার আর টি এর জন্য? আই স্কয়ার আর টি দিয়েই তো সূত্রগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে? আই স্কয়ার আর টি দিয়েই তো সূত্রগুলো দেওয়া। অনেকে বলতে ভাই এই সূত্র দিয়ে কেন সূত্র দেওয়া হলো না? একটা গুড কোশ্চেন। ডাব্লিউ ইকুয়াল টু ধরো ভি স্কয়ার আর টি, এটা দিয়ে কেন জুলের সূত্র দেওয়া হলো না? যে ভাই আর এর সাথে তো ব্যস্তানুপাতিক সম্পর্ক। দেখো, তুমি যে হিটার কিনে নিয়ে আসছো, এই ভি এর পরিচয় কি? এই ভি এর পরিচয় হচ্ছে ওই হিটারের অ্যাক্রসে, ওই হিটারের দুই প্রান্তের বিভব। ভি এর পরিচয় ভালো করে বুঝবা। ভি এর পরিচয়টা হচ্ছে, এই ভি এর পরিচয়টা হচ্ছে এর দুই প্রান্তের বিভব, ঠিক আছে? এখন তুমি ব্যাটারিতে ধরো এখানে আরো কিছুই তো থাকতে পারে, ধরো আরো একটা রোধ আছে, এটা হচ্ছে হিটার, এখানে আরো একটা রোধ আছে। তো তোমার মনে করো এই ব্যাটারির ভোল্টেজ দেওয়া আছে 200 ভোল্ট, ধরো 200 ভোল্ট দেওয়া আছে। তাহলে এই 200 ভোল্ট কি এই জায়গায় কাজে লাগবে? বলো। তোমার 200 ভোল্ট ধরো দেওয়া আছে, যে এই ব্যাটারির ভোল্টেজ 200 ভোল্ট। তো এই হিটারের অ্যাক্রসে দুই প্রান্তের যে বিভবটা, সেটা কি এই 200 ভোল্ট হবে? হবে না কিন্তু। তাহলে এই কারণে বিভব দিয়ে সূত্র দেওয়া হয় না। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, এর মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ যাচ্ছে সেটা কিন্তু সবসময় একই। তড়িৎ প্রবাহ কিন্তু এই রোধের মধ্যে দিয়েও যা, এই হিটারের মধ্যে দিয়েও তাই। এবং রোধটা তো ফিক্সড। তাহলে আমি এমন সূত্র দিয়ে জুলের সূত্রগুলা বিবৃত করব যে সূত্রের মধ্যে আর আই এগুলো আছে, ঠিক আছে? আর এবং আই এগুলো আছে সেই সূত্র দিয়ে। তো এই কারণে এটা দিয়ে বলা হয়। তুমি যদি বলো না ভাই আমি এই সূত্র দিয়ে বলবো, আমার কোনো আপত্তি নেই, তুমি এটা দিয়ে বলতে পারো। কিন্তু এটা দিয়ে বললে তুমি আর এর সাথে ব্যস্তানুপাতিক এটা বলতে পারবে না। কেন? কারণ এই ভি এর মধ্যে আর লুকানো আছে। কারণ এই ভি ইকুয়াল টু আমরা পাই আই আর, এই ভি ইকুয়াল টু কি পাই? আই আর। তাহলে আই স্কয়ার আর ডিভাইডেড বাই আর ইনটু টি। তাহলে এবার দেখো, এই যে কাটাকাটি করে আই স্কয়ার আর টি, বুঝতে পারছো? তাহলে এইবার বলো তুমি আর এর সাথে কেমন সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক, রোধের সাথে সমানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক না। কারণ এই ভি এর মধ্যে আর লুকানো আছে, তুমি দেখতে পাচ্ছ না, বুঝলে? ওকে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে। নোমান আসো, কাটো নোমান। শেষ।